জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাচ্ছে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এককভাবে অংশগ্রহণ করার সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছে, সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করতেছে। এখন শুনতেছি স্থানীয় সরকার নির্বাচন হবে, সেখানে নাকি আলাদা ইলেকশন করবে। আলাদা ইলেকশন করলে এই এনসিপি একটা সিটও পাবে না, একে নিশ্চিত বলে দিতে পারে। নতুন রাজনৈতিক দল তৈরি করে মাত্র এক বছরের মাথায় সংসদীয় নির্বাচনে যে দলটি ৬টি আসন পেয়েছে, সেই দলই এখন স্থানীয় পর্যায়ে নির্বাচন করলে একটি আসনও পাবে না। কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামের সাথে জোট করেছিল, কিন্তু এবার গুঞ্জন উঠেছে স্থানীয় পর্যায়ের নির্বাচনে তারা এককভাবে প্রস্তুতি নিচ্ছে, যার কারণে জামায়াত ও এনসিপির জোট ভেঙে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে সিনিয়র রাজনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গত ২ বছরে এই ছাত্রদের যে রাজনৈতিক অভিজ্ঞতা মাঠ পর্যায়ে দেখা গেছে, তা দেখে বোঝাই যাচ্ছে এখন আর তাদের পেছনে জনগণ নেই। বর্তমানে বিভিন্ন জায়গায় এনসিপি নেতাকর্মীরা যেসব সমাবেশ করছে, সেখানে উপস্থিত প্রায় সবাই হচ্ছে জামায়াতের কর্মী। তাই জামায়াত এনসিপির সম্ভাব্য ভাঙন নিয়ে বিএনপির সিনিয়র নেতা ফজলুর রহমান বাবু বলেছেন, যদি তারা আলাদাভাবে নির্বাচনের উদ্দেশ্যে জোট ভেঙে দেয়, তাহলে এই রাজনৈতিক দলকে 3 মাসও টিকিয়ে রাখতে পারবে না। এরা পারবে না, এদের চরিত্রটা মানুষ বুঝে ফেলছে। এরা কোথাও গেলে জামাত যদি এদেরকে সহযোগিতা না করে, ধরেন সিলেটে গেল বা ময়মনসিংহে গেল বা কিশোরগঞ্জে গেল, বা এরা যে পথ সভা করতেছে, পথ চলতেছে, এখান থেকে যে 100 জন লোক নিয়ে যেতেছে, এরা গিয়ে প্রথম দাঁড়ালে তো দেখা যায় 100 জন লোক হয়েছে, আর পিছনে দাঁড়ায় জামাত। আর ওদের ওই যে 10, 5টা, 15টা ছেলে পরে সান্দাদারনে তুলিয়া হন দেখলেই মানুষ, রংপুরের যে ছেলেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, এর দেখলেই মানুষ ধর কয়। ও তো আর রাস্তায় বেরোয় না দিনের বেলা, ওরা গেলে 2, 4, 5, 10 জন বেরোয়, আর সব হলো জামাত শিবিরের ছেলেপেলেরা এদেরকে এখন শেল্টার দিয়ে। এছাড়াও বিভিন্ন রাজনীতিবিদ প্রশ্ন তুলেছেন, তারা জুলাইকে পুঁজি করে রাজনীতি করছে। এই বিষয় নিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, তাদের তো জুলাইকে পুঁজি করেই চলতে হবে, কারণ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা দীর্ঘদিন যাবৎ রাজনীতির সাথে যুক্ত থাকায় তাদের আলাদা পরিচয় রয়েছে, কিন্তু এনসিপির নেতাকর্মীরা জুলাই আন্দোলনের মাধ্যমেই আবির্ভূত হয়েছেন। তাই বলা যায়, জুলাই ছাড়া তাদের আর কোনো পরিচয় নেই। আমি আসলে পার্লামেন্টে এই নিয়ে অনেক কথা বলেছি, আপনারা দেখেছেন। বলে আমি এতটুকু বলি, ওনারাদের তো জুলাই বিক্রি করতে হবে, বিকজ জুলাই ছাড়া আমরা এখানে যারা বসা, আমাদের সবার পরিচয় আছে, কিন্তু জুলাই ছাড়া তো তাদের কোনো পরিচয় নাই। জুলাই, আমরা এখানে 17 বছর, আমরা এখানে যারা বসা, আমাদের কোনো না কোনো রাজনৈতিক পরিচয় আছে, কিন্তু জুলাই ছাড়া তো তাদের কোনো কেউ নাই। জুলাই ছাড়া তো তাদের কিছু চিনে না তাদের বাংলাদেশে। জুলাই বিক্রি করেই তো যাদের একটা কমিশনার, একটা মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না, তারা ওই উপদেষ্টা হয়েছিল সেখানে। আন্দোলনের সময় যাদের একটিমাত্র ফেসবুক পোস্টে সাড়া দিয়েছিল দেশের লাখো লাখো মানুষ, সেই নেতারাই যখন নির্বাচনে দাঁড়ালেন, জামায়াতের সাথে জোট করার পরও মাত্র 6টি আসন পেয়েছেন। এর কারণ হল, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বের সময় সেসব ছাত্রনেতারাই উপদেষ্টার পদে বসেছিলেন এবং সেই পদে থেকেই চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন, যার কারণে সেসব ছাত্রনেতা স্থানীয় পর্যায়ে নির্বাচন করলে তাদের প্রতিদ্বন্দ্বীর অর্ধেক ভোটও পাবেন না। আসিফ মাহমুদ সৈয়দ ভুইয়াকে নিয়ে এমন মন্তব্যই করেছেন সাংবাদিক মাসুদ কামাল। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই ভদ্রলোক তো ঢাকা দক্ষিণ থেকে ইলেকশন করতে যাচ্ছে, সাদিক কায়েমের অর্ধেক ভোটও সে পাবে না। এটার মূল কারণ হলো, দেখেন এনসিপি আসলে এখন আর কোথাও নাই। তারা যেটা পেয়েছে, এটা তারা আসলে জামাতের শক্তিতে পেয়েছে। ওরা তো আপনাকে প্রভোগ করবেই, ওরা তো চায় প্রমাণ করতে যে আপনি এরকম উচ্ছৃঙ্খল আচরণ করছেন, ওরা তো চাইতেই পারে। দীর্ঘদিন ধরে এই ছাত্রনেতারা রাজনীতিতে আলোচনায় না থাকার কারণে আলোচনায় আসার জন্যই নাসিরউদ্দিন পাটোয়ারি উগ্রবাদী বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন অনেকে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে কি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চলুন শুনে আসি রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে। একদিন আগে নাসিরউদ্দিন পাটোয়ারি এক বক্তব্যে বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন, বিএনপির নেতারা আওয়ামী লীগের নেতাদের ছাড়ানোর জন্য তাদের কাছে সুপারিশ নিয়ে গিয়েছিল। তাদের কাছে, নাসিরউদ্দিন পাটোয়ারিদের কাছে। সেটাতে প্রমাণিত হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারিরাই মূলত ইউনূস সরকার পরিচালনা করেছে। একদিন পরে এবার মির্জা ফখরুলের একটি বক্তব্য রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে, যেখানে আমরা দেখছি যে পাটোয়ারির মানে ইউনূস সরকারের আমলে পাটোয়ারির একটা ভয়ঙ্কর তথ্য ফাঁস করে দিয়েছেন এবং পাটোয়ারিকে তিনি ফ্যাসিস্টের সঙ্গে তুলনা করছেন। হঠাৎ করে মানে 2 বছরের মধ্যেই জুলাই যোদ্ধারা ফ্যাসিস্ট হয়ে গেলেন কেন?
আর কি বলছেন পাটোয়ারি বা গতকালকে কীরকম নাটক করলেন একটু বোঝার চেষ্টা করি, যেটাকে আমরা নাটক বলছি না, মানে কেউ কেউ এটাকে নাটক বলছে, সেটা একটা মানবিক ব্যাপার, কিন্তু তার কর্মকাণ্ড সবসময় বিতর্কিত হয় বলে ব্যাপারগুলোকে নাটক কেন মানুষ বলছে সেটাকে ব্যান্ডেজ পরে। ছবিটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে যে আমার জীবনে বিএনপির বিরোধিতা করতে যায়নি নাসিরুদ্দিন পাটোয়ারি, মানে তিনি ওই বক্তব্যে বলেছেন আমি জীবনে আমার বক্তব্যে কখনো বিএনপির বিরোধিতা করিনি, কিন্তু এখন তাহলে করছেন কেন, কোন কারণে করছেন, কোন স্বার্থে করছেন, সেই প্রশ্নটা আসবে। আবার মির্জা ফখরুলের ওই কথার পাশাপাশি সামগ্রিক বাংলাদেশে যে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠিত হবে বলে স্বপ্ন দেখেছি সেটা যে হয়নি, সেটা যে মানে পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং আমরা যে গণতন্ত্র রক্ষা করতে পারিনি সেটাও মির্জা ফখরুলের আরেকটা বক্তব্যে উঠে এসেছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে তাকে উদ্ধৃত করে বলা হচ্ছে পাশের দেশ ভারতের দিকে তাকিয়ে দেখুন, সমস্যা অনেক, সমস্যার শেষ নেই, তারপরও ফাইনালি গণতন্ত্র টিকে যায়। তাদের প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে, বিচার বিভাগ দাঁড়িয়ে গেছে, প্রশাসন অনেক দক্ষ, তাদের মিডিয়াগুলো অনেক স্ট্রং। মির্জা ফখরুল প্রকাশ্যে ভারতের গণতন্ত্রের যে বিশালত্ব সেই বিশালত্ব বর্ণনা করার মাধ্যমে মানে অনুচ্চারিত যে শব্দটা, সেই শব্দটা কিংবা বাক্যটা যেটা আছে সেটা হচ্ছে যে সেই ক্ষেত্রে কবর রচনা করতে গিয়ে নিজেদের কবর প্রকারান্তরে রচনা করে ফেলছি এবং গণতন্ত্রের কবর রচনা করে ফেলছি কিংবা ফেলেছি সেটা হয়তো টেরই পাইনি। আমরা ফ্যাসিস্টকে তাড়িয়ে যে সুন্দর বাংলাদেশ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রত্যাশা করেছিলাম, আমাদেরকে স্বপ্ন দেখানো হয়েছিল, সেই স্বপ্ন চিরতরে ধূলিসাৎ হয়ে গেছে। বরং এখন অনেকেই বলতে শুরু করেছে, তাদেরকেও ফ্যাসিস্টের দোসর আখ্যা দেওয়া হচ্ছে যে আগেই তো ভালো ছিল। মানে যদি এখন এই অবস্থা হয় তাহলে শেখ হাসিনার দোষ কী ছিল? ইউনূস আমলে যে অপশাসন এবং বিএনপির সরকারের আমলে যে মানে বিদ্যুতের ভয়ঙ্কর অবস্থা, গ্যাসের ভয়ঙ্কর অবস্থা, তেলের ভয়ঙ্কর অবস্থা, যদি এটাই হয় তাহলে শেখ হাসিনা কী দোষ করেছিল? এই যে কথাগুলো জনগণ বলতে শুরু করেছে, এটাই কিন্তু বড় সর্বনাশা বক্তব্য। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের। কি বলছেন? প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে তিনি অনেক কথা বলেছেন, সাথে মানে বিভিন্ন বিষয় তুলে এনেছেন। এই একটা বিষয় স্পেশালি আমার কাছে মনে হয়েছে খুবই বেশি গুরুত্বপূর্ণ। কি বলছেন তিনি? এই ফটোকার্ডটা দেখে নিন। ফ্র্যাঙ্কলি স্পিকিং, ওরা মানে এনসিপি গালি দেয় বিশ্রী অশ্লীল ভাষায়। এই যে পাটোয়ারি একটা বাচ্চা ছেলে, বলেন তো দেখি, ও একদিন আমার অফিসে এলো প্রথম, এসে আমাকে বলছে এটা করতে হবে, ওটা করতে হবে, সেকেন্ড রিপাবলিক করতে হবে, কনস্টিটিউশন বাদ দিয়ে নতুন কনস্টিটিউশন করতে হবে। আমি বললাম তুমি তো দেখছি ফ্যাসিবাদের মতো কথা বলছো। অর্থাৎ মানে ইউনূস সরকারের আমলে পাটোয়ারিরা ফখরুল ইসলাম আলমগীরের মতো সিনিয়র ডাকসাইটের নেতাদের সঙ্গে কোন ভাষায় কথা বলেছেন, কেমন বিহেভ করেছেন সেটা তিনি শুধু স্মরণ করিয়ে দিয়েছেন এবং তিনি স্পষ্ট বলেছেন যে আমি সেই সময় তাকে বলেছি যে তুমি তো ফ্যাসিবাদের মতোই কথা বলছো, ফ্যাসিস্টের মতোই কথা বলছো। তার মানে আমরা একটু আগে আমি যেটা বললাম যে 2 বছরের মাথাতেই জুলাই যোদ্ধারা ফ্যাসিস্ট হয়ে গেল কেন, আদতে সেটা 2 বছরের মধ্যে না, জুলাই বিপ্লবের পরের কথা। কদিন আগে বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, যিনি এখন ডেইলি ওয়াদার সম্পাদক, তিনি একটা ফেসবুক পোস্টে জানালেন যে ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপতি হতে চান না। তিনি এখন তার 3-0 যে আবিষ্কার, সেই আবিষ্কার নিয়ে সারা বিশ্বব্যাপী কাজে ব্যস্ত রয়েছেন, তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন না। যখন রাষ্ট্রপতি ইস্যুতে অন্য নাম আলোচিত কিংবা চূড়ান্ত ব্যাপারগুলো শোনা যাচ্ছিল, তখন তিনি এরকম একটা পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টেই ব্যক্তিগতভাবে আমার সন্দেহ তৈরি হয়েছিল যে এই পোস্টটা দেয়া যেন জনগণ এটার ব্যাপারে সচেতন না থাকে, সেই